প্রিয় ছাত্রছাত্রী, এর আগের ভিডিওতে আমি মাধ্যমিক ছাত্রছাত্রী যারা সামনে যে ফার্স্ট ইউনিট টেস্ট তার তোমাদের একটা সাজেশন দেওয়া হয়েছে। সেই সাজেশনে আজকে বলা হয়েছিল যে সমাধান দেওয়া হবে। তাই সরল সূত্র চ্যাপ্টার থেকে তোমাদের 5টা অঙ্ক দেওয়া হয়েছিল, যে এই 5টা যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমরা তোমাদের পরীক্ষাতে পেয়ে যাবে। তো সেই 5টা সমাধান এখন করাবো। তো প্রথম যে প্রয়োগ 33 দেওয়া হয়েছে সেটা ভালো করে দেখো। কি বলছে, রমেন বাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। অর্থাৎ 3,70,000 টাকাকে 3টা ব্যাংকে সমান ভাগে মানে কি ভাগ করে রাখা হলো, এবং 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ প্রথম ব্যাংক 4% হারে সুদ দেবে, দ্বিতীয় ব্যাংক 5% আর তৃতীয় ব্যাংক 6%। বছর পর 1 বছর পর তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হবে। এখন আমাকে নির্ণয় করতে হবে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো 3,70,000 টাকা 3টি ব্যাংকে ভাগ করে রেখেছে, তা আমি জানি না, তাই আমরা ধরে নেব। তো মনে করি তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন X টাকা, তিনি দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন Y টাকা, তিনি তৃতীয় ব্যাংকে জমা রাখেন Z টাকা। তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রাখেন সেটা আমরা ধরে নিয়েছি। প্রথম ব্যাংকে রাখলো X টাকা, দ্বিতীয় ব্যাংকে Y টাকা, তৃতীয় ব্যাংকে Z টাকা। এখন আমরা যদি X, Y আর Z এর মানটা বের করতে পারি তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। কি বলা হয়েছে, এই X টাকা 4% হারে 1 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে এটা আমরা এখন বের করব। একই রকম ভাবে Y টাকার উপর কত টাকা সুদ পাওয়া যাবে Z টাকার উপর, কারণ বলা আছে 1 বছর পর 3টি ব্যাংকের সুদের পরিমাণ হবে সমান। তাহলে আমরা ওটাই করব। তিনি X টাকার বার্ষিক 4% সরল সুদে 1 বছরে সুদ পান। সুদ নির্ণয়ের সূত্র আমরা অলরেডি সরল সুদ চ্যাপ্টারতে আলোচনা করেছি, সেটা হচ্ছে PTR/100। অর্থাৎ P বলতে আসল কত X টাকা, T বলতে 1 বছর আর R বলতে 4, তাহলে PTR/100 এত টাকা। তাহলে এটা কত হলো 4x/100 টাকা। একই রকম ভাবে Y টাকার কত পার্সেন্ট হারে 5%, তাহলে 5% সরল সুদে Y টাকার বার্ষিক 5% সরল সুদে 1 বছরের সুদ পান। তাহলে কত টাকা হবে, সে একই সূত্র PTR/100। তাহলে এবার কি Z টাকার বার্ষিক কত পার্সেন্ট হারে 6%, তাহলে 6% সরল সুদে 1 বছরে সুদ পান কত PTR/100। P বলতে কত Z, T বলতে কত 1 বছর, R বলতে কত 6/100 সমান 6Z/100 টাকা। তাহলে প্রথম ব্যাংক থেকে সুদ পাওয়া গেল 4x/100, দ্বিতীয় ব্যাংক থেকে পাওয়া গেল
5y/100 আর তৃতীয় ব্যাংক থেকে পাওয়া গেল 6z/100। আর প্রশ্ন থেকে বলা হয়েছে মোট সুদের পরিমাণ সমান, অর্থাৎ তিনটি ব্যাংকের সুদের পরিমাণ সমান। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 4x/100 সমান দ্বিতীয় ব্যাংকে কত 5y/100, তৃতীয় ব্যাংকে কত 6z/100। এই তিনটি মানই হচ্ছে সমান। প্রত্যেকটাতে দেখো 100 আছে, তাহলে 100 100 সব কেটে গেল। তাহলে কত হলো 4x সমান 5y সমান 6z। এই মানটা কত সেটা আমরা জানি না, ওটা আমরা ধরে নেব। তাহলে ধরি 4x সমান 5y সমান 6z সমান k, যেখানে k not equal to 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 4x সমান k, x সমান 4টা গুণ আছে ওইদিকে যা ভাগ, তাহলে x সমান k/4, y সমান k/5, z সমান k/6। তাহলে আমরা x y z এর মান বের করে নিয়েছি। এখন যদি দেখো k এর মানটা যদি আমি বের করতে পারি, k যেহেতু মানটা বসিয়ে দেবো 4 দ্বারা ভাগ করবো, কার মান পেয়ে যাবো? x এর মান। x এর মান বেরিয়ে গেল মানে কি প্রথম ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছে সেটা বেরিয়ে যাবে। তাই আমাকে যেমন করি হোক এই k এর মানটা নির্ণয় করতে হবে। আবার বলা আছে মোট টাকার পরিমাণ 3,70,000 টাকা। তাহলে আবার আমরা কি লিখতে পারি? আবার মোট টাকা অর্থাৎ প্রথম ব্যাংকের টাকা প্লাস দ্বিতীয় ব্যাংকের টাকা প্লাস তৃতীয় ব্যাংকের টাকা, মোট টাকাটা হবে 3,70,000। এখন আমরা x এর মান অলরেডি বের করে নিয়েছি, বসিয়ে দিব k/4, y এর মান হচ্ছে k/5, z এর মান হচ্ছে k/6 সমান 3,70,000। এখান থেকে আমরা এটা যদি যোগ করি লসাগু করতে হবে, 4 আর 5 আর 6 এর লসাগু, তাহলে 4 5 আর 6 দুটোকে 2 দ্বারা ভাগ যাবে, 2 দুগুণে 4, 5 নামলো 3 দুগুণে 6, তাহলে লসাগু কত হবে? সবটার গুণ 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, অর্থাৎ আমার লসাগুটা কত হলো 60। তাহলে আমরা এই 4 দ্বারা 60 কে ভাগ করব, 4 15 60, অর্থাৎ 15 সঙ্গে k এর গুণ, তাহলে 15 কে 5 দ্বারা 60 কে ভাগ করব, 5 12 60, তাহলে 12 কে, আর এখানে 6 10 এ 60 মানে 10 দ্বারা গুণ, 10 কে সমান 3,70,000 টাকা। তাহলে এখন আমরা এগুলোকে যোগ করে নেব। তাহলে 2 আর 5 যোগ করলে কত? 7 3 37 কে বাই 60 সমান 3,70,000, বা কে সমান 3,70,000, 4টা শূন্য, 60টা এদিকে ভাগ আছে, এবারে যে হবে গুণ, আর 37টা গুণ আছে ভাগ, 37 কে 37, তাহলে অতএব কে সমান 6 কে 6, কটা শূন্য? 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে কে এর মানটা আমরা বের করে নিয়েছি 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 6 লাখ। তাহলে এই পরিমাণটা এই কে এর মানটা যদি এখানে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা কার মান পাবো? x এর মান। তাহলে আমরা x এর মান এখন বের করব। তাহলে অতএব x সমান k/4, তাহলে k এর মান কত? 6 5টা শূন্য বাই 4, তাহলে 4 দ্বারা ভাগ করো, 4 একে 4, 2 20, 4 5 20, 4 15 60,
4টে শূন্য, অর্থাৎ 1,50,000। আবার y সমান k/5 মানে 6 লাখ বাই 5, 5 12 60, $1,20,000। আবার z সমান কত, k/6 মানে 6 লাখ বাই 6, 6 কে 6, সমান 1 5টা শূন্য। তার মানে অতএব তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন কত টাকা, 1,50,000 টাকা। টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে তিনি জমা রাখেন কত, 1,20,000 টাকা। তৃতীয় ব্যাংকে জমা রাখেন 1,00,000 টাকা। তাহলে দেখতে পেলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিল সেটা বেরিয়ে গেল। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কটাকে বারবার প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কটা পারবে। দেখো কোষে দেখি 2-এর 13 নম্বর অঙ্কটা কি বলছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তার মানে এখানে আমাকে আসলটা নির্ণয় করতে হবে, আর কি নির্ণয় করতে হবে, শতকরা সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আসল প্লাস 7 বছরের সুদ, সেটা কত বলা আছে, সুদে আসলে মানে সুদ প্লাস আসল, সেটা হচ্ছে 7,100 টাকা। তাহলে একই রকম ভাবে 4 বছরের, তার মানে আসল প্লাস 4 বছরের সুদ 6,200 টাকা। এখান থেকে আমরা আসলটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে এখান থেকে 3 বছর কি পাবো, সুদ পাবো, অর্থাৎ বিয়োগ করে পাই। তাহলে এখানে বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, তাহলে আসল কেটে গেল। 7 বছরের সুদ থেকে 4 বছর সুদ বিয়োগ করলে কত হবে, 3 বছরের সুদ। তাহলে এটাকে বিয়োগ করো, 0 0, 11 থেকে 2 বাদ দিলে 9, তাহলে 900 টাকা। কিন্তু আমার কত বছরের সুদ আসল দেওয়া আছে, 7 বছর আর 4 বছর। তাহলে আমরা এই 3 বছরকে এখন আমরা 7 বছর কিংবা 4 বছর সুদ নির্ণয় করব। তাহলে 7 বছর নির্ণয় করছি, তাহলে 1 বছরের সুদ কত হবে, 900/3 টাকা। আর 7 বছরের সুদ কত হবে, 900 গুণিত 7/3, 3 3 কে 9, 3 7 21, অর্থাৎ 2,100 টাকা। তাহলে আমার 7 বছরে দেখো সুদ আসল ছিল 7,100,
তার মধ্যে 7 বছরের সুদ হচ্ছে 2100। তাহলে আমি যদি সুদ আসল থেকে সুদের পরিমাণটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি বেরিয়েছে? আসল বেরিয়েছে বা মূলধন। তাহলে অতএব মূলধন সমান সুদ আসল বিয়োগ সুদের পরিমাণ। তাহলে এটা বিয়োগ করো, 0 0 1 থেকে 1 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5। অর্থাৎ আমার আসলের পরিমাণ, মূলধনের পরিমাণ কত? 5000 টাকা। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আসল হচ্ছে 5000 টাকা, সময় হচ্ছে 7 বছর, সুদ হচ্ছে 2100 টাকা। এখন আমাকে বলছে সুদের হার কত। তাহলে আমরা ধরে নিব, মনে করি বার্ষিক সরল সুদের হার R%। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? PTR বা 100। P বলতে আসল, আসল কত? 5000। T বলতে কত আমার? 7 বছর। R বলতে R বাই 100। এটা হচ্ছে আমার কি? সুদের সূত্র। সেই সুদের পরিমাণ আমরা জানি 2100 সমানই 2100, বা এই দুটো শূন্য কেটে গেল, আর সমান 2100, 50 আর 7 গুণ আছে, এদিকে যা কি হবে? ভাগ। 3 7 21, 0 0 কাটলো, 5 6 30। অতএব আর সমান 6। অতএব বার্ষিক সরল সুদের হার 6%। তারপরের অঙ্কটা দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে কত? 2000 টাকা করে জমা রাখেন। অর্থাৎ একজন রাখলো ব্যাংকে আর একজন রাখলো পোস্ট অফিসে। কত টাকা? 2000 টাকা। 3 বছর পর তারা সুদ সহ কত টাকা পেল? প্রথম জন পেল 2360 টাকা আর দ্বিতীয় জন পেল 2480 টাকা। তাহলে বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? অর্থাৎ এখানে আমাকে সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা অমল রায়ের ক্ষেত্রে কিংবা ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত? তোমার 2000 টাকা, সময় 3 বছর। 3 বছর। আমার সুদ আসল কত দেওয়া আছে? সুদ 2360, তার মধ্যে আসল হচ্ছে 2000 টাকা। তাহলে সুদ কত? তাহলে মোট সুদ, সুদ আসল থেকে আসলটা বাদ, 2360 টাকা বিয়োগ 2000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে হবে 360 টাকা। এখান থেকে আমরা এখন বের করব বার্ষিক সরল সুদের হার কত। তাহলে মনে করি বার্ষিক সরল সুদের হার R1%, ব্যাংক হচ্ছে R1%। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? PTR বাই 100। P বলতে 2000, T বলতে আমার 3 বছর, R বলতে R1 বাই 100। সেই সুদের পরিমাণ হচ্ছে 360। এখানে দুটো করে শূন্য কেটে গেল, R1 সমান 360, 20 আর 3 গুণ আছে, এদিকে যে হবে ভাগ। 3 12 36, 0 0 কাটলো, 6 দুগুণে 12। তাহলে অতএব R1 সমান 6। তার মানে ব্যাংকের আমার বার্ষিক সরল সুদের হার বের হলো 6%। এবার একই রকম ভাবে আমরা চলে আসবো পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট
অফিসের ক্ষেত্রে আসল সেই একই পরিমাণ 2000 টাকা, সময় সেই 3 বছর, মোট সুদ আসল কত 2480 থেকে আসলটা বাদ, তাহলে আমার কত বের হয়েছে 480। তাহলে এখানে আমরা মনে করি বার্ষিক সরল সুদের হার 8%। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, পিটিআর বাই 100, পি বলতে 2000 টাকা, টি বলতে 3 বছর, আর বলতে 82 বাই 100 সমান 480। দুটো করে শূন্য কেটে গেল, বা 82 সমান 480, 20 আর 3 গুণ আছে ভাগ, শূন্য শূন্য কাটলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে 82 সমান কত 8%। তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের অনুপাত, বার্ষিক সরল সুদের হারের অনুপাত, সেই সরল সুদের হার কত, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। দুটো কি দেখো 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তারপরের অঙ্কটা দেখো 17 নম্বর অঙ্কটা, রেখা দেবী তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন, মানে একই দিনে জমা দিল। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% আর অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট, অর্থাৎ প্রথম ব্যাংকের সুদ আর দ্বিতীয় ব্যাংকের সুদ মিলিয়ে মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এই 10,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন আর দ্বিতীয় ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা ধরে নেব যে মনে করি তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন, মোট টাকা কত আমার 10,000, 10,000 থেকে X টাকা বাদ, এত টাকা। তাহলে আমার X টাকা ছিল, X টাকা প্রথম ব্যাংকে জমা রাখা হলো আর দ্বিতীয় ব্যাংকে জমা রাখা হলো 10,000 মাইনাস X। এই X টাকা 2 বছর পর কয় পার্সেন্ট হারে প্রথম ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ দেয়, 6%। তাই 6% হারে সুদ কত, তাই সুদের তো আমরা সূত্র জানি পিটিআর বাই 100। তাহলে ওটা লিখবো, X টাকার 2 বছরের বার্ষিক 6% সরল সুদের হারে মোট সুদ পিটিআর বাই 100। টি বলতে কত X, টি বলতে কত 2 বছর, আর বলতে কত 6 বাই 100, এত টাকা সমান 2 দ্বারা কাটি, 5 দুগুণে 10,
আবার 2 দ্বারা 3 দুগুণে 6, 25 দুগুণে 50, তাহলে কত হলো 3x/25 টাকা। এবার আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে চলে আসি। তো দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রাখে? 10,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে যদি x রাখে তাহলে 10,000 মাইনাস x, তাহলে 10,000 মাইনাস x টাকার কয় বছরে? সেই 2 বছর। 2 বছরের বার্ষিক কত পার্সেন্ট হারে সুদ দেয় দ্বিতীয় ব্যাংক? 7% সরল সুদের হারে মোট সুদ। তাহলে মোট সুদ বের করে আমরা সূত্র জানি PTR/100। P বলতে কত? 1000 মাইনাস x, T বলতে কত? 2 বছর, আর বলতে কত? 7/100, এত টাকা। 2 দ্বারা কাটবো 50, 7 দ্বারা এখানে আমার কত? 10,000, মানে আর একটা শূন্য, তাহলে 7 দ্বারা গুণ করলে কত? 70,000 মাইনাস 7x বাই 50। তাহলে প্রথম ব্যাংকে সুদ পাওয়া গেল, দ্বিতীয় ব্যাংকে সুদ পাওয়া গেল। আমার প্রশ্নে বলা আছে মোট সুদের পরিমাণ 1280 টাকা। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? প্রথম ব্যাংক কত টাকা সুদ দিয়েছে? 3x/25। দ্বিতীয় ব্যাংক কত? 70,000 মাইনাস 7x বাই 50। এই দুটো মিলিয়ে মোট সুদের পরিমাণ হচ্ছে 1280। এখান থেকে আমরা এখন x এর মান নির্ণয় করব। এই দুটোকে যোগ করলে 25 আর 50 এর লসাগু কত? 50। তাহলে 25 দ্বারা 50 কে ভাগ করলে কত পাবে? 2। ওই 2 দ্বারা 3x কে গুণ, 3 দুগুণে 6। 50 দ্বারা 50 কে ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে আমার। তাহলে 70,000 মাইনাস 7x সমান 1280। তাহলে দেখো 7x থেকে 6x বাদ দিলে x কি? x মাইনাস, কারণ 7 এর আগে মাইনাস, যেটা থেকে বিয়োগ করব, প্লাস 70,000 সমান এই 50টা ভাগ আছে এদিকে যা গুণ হবে, তাহলে এখানে দুটো শূন্য, 5 8 40, হাতে থাকে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, 5 একে 5 আর একে 6, বা মাইনাস x সমান 64,000 মাইনাস 70,000, বা মাইনাস x সমান, এখানে 70,000টা বেশি, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করব। এই 70,000 এর সামনে মাইনাস আছে মানে মাইনাস চিহ্ন, 3টা করে শূন্য আছে দুটো দিয়ে, 3টা শূন্য বসলো। 10 থেকে আমরা যদি 4 কে বিয়োগ করি হবে 6, তাহলে এটা 100 মানে 6, শূন্য মাইনাস মাইনাস কেটে গেল, x সমান হচ্ছে 6000। তাহলে অতএব x কি ধরা হয়েছিল? প্রথম ব্যাংকে তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা, সে মানটা কত? 6000 টাকা। তাহলে অতএব তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন 6000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন মোট 10,000 টাকার মধ্যে থেকে 6000 টাকা বিয়োগ, কারণ 6000 টাকা প্রথম ব্যাংকে রাখা আছে। তাহলে কত হবে? 4000 টাকা। অর্থাৎ 10,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে জমা রাখেন 6000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 4000 টাকা। দেখো পরের অঙ্কটা কি বলছে? রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন।
অর্থাৎ টাকার পরিমাণটা কম বেশি যাই হোক, প্রথম মেয়েটা যখন 18 বছর পূর্ণ হবে, দ্বিতীয় মেয়েটা যখন 18 বছর পূর্ণ হবে, প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবেন। এখন বলা হয়েছে যে বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বর্তমান বয়স, অর্থাৎ বড় মেয়েটার বয়স হচ্ছে 13 বছর আর ছোট মেয়েটার বয়স হচ্ছে 8 বছর, তাহলে বলছে যে বড় মেয়েটার নামে কত টাকা ব্যাংকে জমা রাখা হলো আর ছোট মেয়ের নামে কত টাকা ব্যাংকে জমা রাখা হলো, তা আমরা সেটাকে ধরে নেব। মনে করি তেরো বছরের মেয়ের নামে X টাকা এবং 8 বছরের মেয়ের নামে Y টাকা জমা রাখেন। তাহলে দেখো X টাকা জমা রাখলো, কত পার্সেন্ট হারে সুদে? 10%। কত বছরের জন্য? 13 বছর, মেয়েটার বয়স 18 বছর হতে কত বছর বাকি আছে? 5 বছর, তার মানে 5 বছরের জন্য। তাহলে আমরা কি লিখবো? X টাকার 18 মাইনাস 13 সমান 5 বছরের, কারণ বলেছে 18 বছর পর টাকাটা উঠাবে, তাই 13 বছর মেয়ের নামে রাখা হলো, 18 বছর হতে 5 বছর, অর্থাৎ 5 বছরের সুদ পাওয়া যাবে। তাহলে 5 বছরের বার্ষিক 10% সরল সুদের হারে মোট সুদ। মোট সুদের সূত্র কি জানি? PTR বাই 100। P বলতে কত? X, T বলতে কত? 5, R বলতে কত? 10 বাই 100 টাকা। তাহলে দেখো শূন্য শূন্য কাটছে, 5 দুগুণে 10 মানে X বাই 2 টাকা। তাহলে আসলের পরিমাণে X, সুদ পেল X বাই 2, সুদ আর আসল মিলিয়ে কত টাকা হবে? 1,20,000 টাকা। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? আসল প্লাস সুদ সমান 1,20,000 টাকা। এখান থেকে আমরা x এর মান বের করব, এই দুটো যোগ করলে লসাগু কত হবে? 2। x এর নিচে কিছু না, মানে 2 দ্বারা গুণ, তাহলে এটা কত হবে? 2x প্লাস x সমান 1,20,000 বা 3x। 2x আর x যোগ করলে কত হবে? 3x বাই 2 সমান 1,20,000 বা x সমান 1,20,000 ইন্টু 2টা ভাগ আছে, এদিকে গুণ, 3টা গুণ থাকলে ভাগ, 3 4 12 সমান 4 দুগুণে 8 মানে 80,000 টাকা। অর্থাৎ প্রথম মেয়েটা, বড় মেয়েটার নামে কত টাকা রাখা হলো? 80,000। এবার আমরা কি করব? দ্বিতীয় মেয়েটার নামে কত টাকা রাখা আছে? Y। তাহলে কি লিখবো? আবার Y টাকার কত বছরের জন্য রাখবে? ছোট মেয়েটার বয়স কত? 8, কিন্তু কত বছরের জন্য? 18 বছর, অর্থাৎ 18 বছর হতে কত বছর বাকি আছে? 18 মাইনাস 8 সমান 10, অর্থাৎ 10 বছরের জন্য রাখবে। 10 বছরের বার্ষিক সরল সুদের হার 10% হারে মোট সুদ। সুদের সূত্র কি জানি আমরা? PTR বাই 100। P বলতে y, T বলতে 10, R বলতে 10 বাই 100। শূন্য শূন্য কাটলো সমান y টাকা। অর্থাৎ y টাকা জমা দিয়ে সুদ কত টাকা পাবে? y টাকা। তাহলে দ্বিতীয় শর্তানুসারে, তাহলে আসল হচ্ছে y, সুদের পরিমাণও y, আর সুদ আসল দুজনেরই একই হবে, অর্থাৎ
1,20,000 টাকা হবে, সমানই 1,20,000 টাকা। ওয়াই আর ওয়াই যোগ করলে কত হবে? 2y সমান 1,20,000, বা ওয়াই সমান 1,20,000, দুইটা গুণ আছে ভাগ, 6 দুগুণে 12, তাহলে অতএব ওয়াই সমান 60,000। তাহলে অতএব তিনি 13 বছরের মেয়ের নামে এক্স টাকা, এক্স এর মান কত বেড়েছে? 80,000 টাকা, মানে 80,000 টাকা, এবং 8 বছরের মেয়ের নামে ওয়াই এর মান কত বেড়েছে? 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে তোমরা দেখতে পেলে কত সহজে যে 5টা আমি সাজেশন দেওয়া আছে, এই 5টার মধ্যেই তোমাদের পরীক্ষাতে আসবে 100% গ্যারান্টি। এবং এই 5টা তোমরা বারবার প্র্যাকটিস করো, কত সহজভাবে করে দেওয়া হলো, এমন করে বারবার প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে 5 নম্বরে একটা বড় অঙ্ক থাকবে তোমরা কমন পাবে। আমার এই ভিডিওর দ্বারা যদি তোমরা উপকৃত হও, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা প্রথম তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে থাকো। আর এর আগে এই সরল সুদে যেসব অঙ্কগুলো করিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে, সেটা তোমরা দেখবে। ধন্যবাদ।